আ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। কে বলেছিলেন জানেন? কথা সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে। হেমিংওয়ের প্রথম জীবনে, মানে যখনই তিনি লেখক হয়ে ওঠেননি, তখনকার একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে। হেমিংওয়ে তখন তরুণ, সুইজারল্যান্ডের লুসানে গেছেন সাংবাদিকতার চাকরি নিয়ে। কিন্তু স্বপ্ন ছিল তার লেখক হওয়া। যাই হোক না হোক লেখক হতে হবে। এখন লেখক হওয়া তো আর মুখের কথা না। ব্যাকিং থাকতে হবে, মেন্টরিং লাগবে, অনেক মানুষের সাথে পরিচিতি থাকতে হবে, আর সবচেয়ে বেশি লাগবে প্রকাশকদের নজরে পড়া। তো খুব একটা সুবিধা করতে পারছিলেন না। এর মধ্যে এক সাহিত্য সমালোচকের নজর কাড়েন হেমিংওয়ে। ভদ্রলোক বেশ প্রশংসা করেন আর কি, আর অফার দেন যে তার একটা উপন্যাস তিনি প্রকাশের ব্যবস্থা করে দেবেন। হেমিংওয়ে তো তখন খুশিতে আত্মহারা। প্যারিস থেকে তার পাণ্ডুলিপি আনাবার ব্যবস্থা করলেন। মানে হেমিংওয়ের পরিবার থাকতো প্যারিসে, উনি তো চাকরির জন্য লুসানে ছিলেন। ব্যক্তিগত জিনিসপত্র সব প্যারিসের বাড়িতেই ছিল। তো প্যারিসে থাকা স্ত্রীকে লিখে পাঠালেন যেন স্ত্রী তার সব লেখা, যার মধ্যে 12টা ছোট গল্প এবং আরও কিছু অসমাপ্ত রচনাও ছিল, সেগুলো সব নিয়ে যেন লুসানে চলে আসে। স্ত্রী তো গোছগাছ শুরু করলেন। হেমিংওয়ের একটা অভ্যাস ছিল, তিনি তার লেখার কপিও রাখতেন। এখনকার মতো সে যুগে তার ফটোকপির ব্যবস্থা ছিল না, আর এখন তো ফটোকপিও না, এখন আমরা মোবাইলে স্ক্যান করে বা ছবি তুলে রাখি। তখন ছিল কার্বন কপির যুগ। মানে লেখার সময় লেখার নিচে একটা কার্বন পেপার দিয়ে লেখা হতো, তাতে ওপরে যে লেখা হতো তাই নিচে কপি হতো। এ থেকে সম্ভবত কার্বন কপি বাগধারাটার প্রচলন হয়েছে। মানে কেউ হুবহু কিছু করলে তাকে কার্বন কপি বলি আমরা। যা হোক, তো হেমিংওয়ের স্ত্রী কি মনে করে মূল লেখার সাথে সাথে সেই কার্বন কপিগুলো সুটকেসে ভরে ট্রেনে করে যাত্রা শুরু করলেন লুসানের উদ্দেশ্যে। মানে তাকে সব নিয়ে আসতে বলা হয়েছে, সে সত্যি সত্যি সব নিয়ে যাত্রা করেছে। কিন্তু ঘটনা যা ঘটল তা হলো, প্যারিস থেকে ট্রেনে করে লুসানে আসার পথে কিভাবে যেন মূল লেখা, কার্বন কপি লেখা সহ সব লেখা সমেত সুটকেসটা হারিয়ে গেল। রেলওয়ে কর্তৃপক্ষের সাথে অনেক কথাবার্তা বলেও কোনো লাভ হলো না। এখন হারিয়ে গেছে, তারাই বা করবে কি? আর রাগারাগি করা যায়, অভিযোগও করা যায়, কিন্তু জিনিস তো আর পাওয়া যাচ্ছে না। তো বুঝতেই পারছেন হেমিংওয়ের মনের অবস্থা। বেচারা স্ত্রী খুবই বিব্রত, রেলওয়ের কাছ থেকেও কোনো হেল্প পাওয়া যাচ্ছে না, ওদিকে প্রকাশকদের তাড়া। এমন একটা অবস্থায় হেমিংওয়ে একটা অভিনব সমাধান বের করলেন। আগের লেখাগুলো উনি অনেক সময় নিয়ে, অন্যদের লেখা নিয়ে অনেক অধ্যয়ন করে, উপমা, অলংকার, উৎপ্রেক্ষা ইত্যাদির বহু সমাবেশ ঘটিয়ে তৈরি করেছিলেন। এবার যেহেতু অত সময় নেই, তার সাংবাদিকতার সহজ সরল ভঙ্গিতে লিখবেন ঠিক করলেন। শুরু করলেন লেখা, এবং খুবই অল্প সময়ের মধ্যে লিখে ফেললেন তার প্রথম উপন্যাস দ্য সান অলসো রাইজেস। পাঠক জানেন হেমিংওয়ের উপন্যাসটি তাকে কতটা খ্যাতি এনে দিয়েছিল। সহজ সরল ভাষা, যা সব শ্রেণীর পাঠকের জন্য বোধগম্য, এবং একই কারণে সমালোচকদের কাছ থেকেও পেলেন প্রশংসা। একটা রিভিউ ছিল এরকম: হেমিংওয়ের লেখা দেখে মনে হচ্ছে তিনি আর কারো লেখা পড়েননি, একেবারেই স্বতন্ত্র। তার মানে যে পাণ্ডুলিপিগুলো হারিয়ে গেছিল সেগুলো দিলে হয়তো উনি এই প্রশংসা পেতেন না। যেহেতু নিজের মতো করে সহজভাবে লিখেছেন, লেখনীটা স্বতঃস্ফূর্ত হয়েছে, নিজস্ব লাগছে। অর্থাৎ একটা আপাত ক্ষতি বা দুর্ঘটনাকেও নতুন সুযোগে রূপান্তরের বাস্তব উদাহরণ। এখানে হেমিংওয়ে যদি তার স্ত্রীকে বকাঝোকা আর নিজে হায় আফসোস করে সময়টা নষ্ট করতেন, তাহলে কিন্তু আজকের অমর বিশ্ব সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়েকে আমরা নাও চিনতে পারতাম। আসলে একজন বুদ্ধিমান মানুষের, হবু সফল মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো চ্যালেঞ্জের সময় সে মাথা ঠান্ডা রাখে, ঠান্ডা মাথায় ভাবে ক্ষতি তো যা হবার হয়েছে, সমাধানের জন্য আমি এখন কি করতে পারি। মালিক আয়াজের একটা ঘটনা আছে। মানে প্রথম জীবনে তিনি ছিলেন বান্দা আয়াজ, কারণ গজনির সুলতান মাহমুদের দাস ছিলেন তিনি। কিন্তু সুলতানের প্রতি তার আনুগত্য, প্রভুভক্তি এত বেশি ছিল যে কালক্রমে তিনি তার জেনারেল হন, মানে আর্মি জেনারেল, এবং এক পর্যায়ে লাহোরের গভর্নর পর্যন্ত তাকে করা হয়। মানে সাধারণ একজন দাস থেকে লাহোর রাজ্যের গভর্নর। বুঝতে পারছেন তার ক্যারিয়ার ল্যাডারটা? যা হোক, সুলতান মাহমুদ যে তাকে অনেক বেশি স্নেহ করেন, প্রশ্রয় দেন, এটা মাহমুদের সভাসদেরও চোখ এড়ায়নি। তারা ঈর্ষা করত। একবার তো তারা সরাসরি জিজ্ঞেসই করে ফেলল যে, মহামান্য সুলতান, এত বড় বড় সব আমাত্য থাকতে সামান্য এক ভৃত্যকে আপনি এত পছন্দ করেন কেন?
উত্তরটা সুলতান মাহমুদ কথায় না দিয়ে উদাহরণ দিয়ে দিলেন। সভাসদদের প্রত্যেককেই প্রাসাদের বাইরে পাঠালেন একটা কাফেলা দেখে আসার জন্যে। কাফেলাটা সদ্যই এসেছে মাহমুদের রাজত্বে। তো যখন তারা দেখে ফেরত এলো, সুলতান মাহমুদ একটা একটা করে প্রশ্ন করছেন, কোথা থেকে এসেছে, কতজন এসেছে, কয়জন পুরুষ, কয়জন নারী, কয়জন শিশু। দেখা গেল কেউই সব কয়টার উত্তর দিতে পারছে না। বলছে, এটা তো জিজ্ঞেস করা হয়নি সুলতান, এরকম। তখন সুলতান মাহমুদ বান্দা আয়াজকে প্রশ্ন করলেন। আয়াজ নিজ থেকে গড়গড় করে সব বলে দিলেন। তখন সুলতান মাহমুদ বললেন, দেখো, তোমরা যে বলো আয়াজকে আমি এত পছন্দ করি কেন, এই হলো তার কারণ। সে যখন যেটা করে তখন পরিপূর্ণরূপে করে এবং নিজ থেকে করে। যা হোক, তারপরও একবার ঘটনাচক্রে আয়াজ সভাসদদের ষড়যন্ত্রে পড়েই গেলেন। সুলতানের কাছে ভুল বুঝিয়ে তাকে কারাদণ্ড দেয়া হলো। আমরা যেমন দেখেছি না, অনেক নিরীহ মানুষও জেল খেটেছে, জেল খাটছে। তো জেলের জীবন দুঃখে কাটছে, অন্ধকার স্যাঁতসেঁতে এক ঘর, সারাদিনে বরাদ্দ একটা মোটা রুটি। একবার কি হলো, আয়াজ ঘুমোচ্ছিলেন, ঘুম থেকে উঠে দেখেন তার দিনের বরাদ্দ ওই রুটিটুকুতে ইঁদুর মুখ দিয়েছে। খেয়েছে তো কিছু, বাকিটা নষ্ট করেছে সারা ঘরময় ছড়ানো রুটির গুঁড়ো। অন্য কেউ হলে কি করত? মেজাজ তো চরম খাপ্পা হয়ে যেত, ঘরের ভেতর ইঁদুরটাকে পেলে কুচি কুচি করে ফেলতে হতো। বিরক্ত এবং ক্ষুব্ধ হয়ে বলতো, হায় আল্লাহ, আমার চলবে কিভাবে? দুদিনের আগে তো আর রুটি পাওয়া যাবে না, এই দুদিন আমাকে তো না খেয়ে থাকতে হবে। আল্লাহ, একে গজব দিলে আমাকে। কিন্তু আয়াজ কি করলেন? বললেন, শুকর আলহামদুলিল্লাহ, তার মানে আমার জেলখানার রিজিক শেষ, এখন আমি মুক্তি পাব। সত্যি সত্যি কিন্তু তাই হলো। সুলতান বুঝতে পারলেন যে আয়াজ আসলে একদল সভাসদের চক্রান্তের শিকার হয়েছে, তাকে ভুল বোঝানো হয়েছে। সুলতানের প্রতি বিশ্বস্ততায় তার কোনো ত্রুটি হয়নি। আজ সেদিনই মুক্তি পেলেন এবং সসম্মানে আগের অবস্থানে ফিরে গেলেন। অর্থাৎ অবস্থা যাই হোক, যত খারাপই হোক, তার একটা ভালো দিক আছে, আলোকোজ্জ্বল দিক আছে। আশাবাদী মানুষেরা, ইতিবাচক মানুষেরা সেটাই দেখতে পান, যে কারণে তাদের কেউ হতাশ করতে পারে না, দমিয়ে রাখতে পারে না। পথ ধরে তারা এগোয়।